আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, বিশ্বনবীকে স্মরণে সারা দেশে বর্ণাঢ্য আয়োজন। চট্টগ্রাম ঐতিহ্যবাহী জশ্নের জুলুসে হাজারো মানুষের ঢল, মুসলিম উম্মার শান্তি কামনা। রাজবাড়ীর গোয়ালন্দে মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা 3 থেকে 3,500 জনকে আসামি করে পুলিশের মামলা। এখনো এলাকায় থমথমে পরিবেশ, নিরাপত্তা জোরদার। জাতীয় নির্বাচনের আগে নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ ভোট চায় এনসিপি। আলোচনায় বসতে রাজি জামাত। ইস্যু তৈরি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে বিএনপি। একই পদে বাংলাদেশির বেতন 1 লাখ আর ভারতীয় কর্মকর্তার 25 লাখ টাকা। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বৈষম্য সহ নানা অসঙ্গতি পেয়েছে দুদক। চুক্তিতে অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত। আমরা রাস্তা ধারে আইসি, বাড়ি বাড়তে থাকি, হানি বাড়তে থাকি, প্রত্যেক বাড়ি উঠোনে হাঁটু জল। শুভঙ্করের ফাঁকিতে ভবদহ বিল যেন যশোরের মরণ ফাঁদ। জলাবদ্ধতা নিরসনে 5 প্রকল্পে প্রায় 700 কোটি টাকা খরচ, মেলেনি সুফল। নদী খননের স্থায়ী সমাধানের পথ খুঁজছে প্রশাসন। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে দিবসটি। এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আছেন রিপোর্টার তোহা খান তামিম, চট্টগ্রামে আছেন শফিকুল আলম, ময়মনসিংহে ওবায়দুল হক। সরাসরি প্রথমে যাচ্ছি ময়মনসিংহে ওবায়দুলের কাছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হচ্ছে জশ্নের জুলুস। আজকে কিছুক্ষণ আগে লালকুঠি দরবার শরীফ থেকে এই একটি বর্ণাঢ্য র্যালি উপলক্ষে শুরু হয়েছে। আমরা দেখছি যে লালকুঠি দরবার শরীফ থেকে যারা দরবার ভক্ত রয়েছেন তারা কিন্তু আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং হাজারো মানুষ কিন্তু ধর্মীয় পতাকা হাতে তারা এই র্যালিতে যোগ দিয়েছেন। বিশেষ করে আশেপাশের বিভিন্ন এলাকার যে দরবার শরীফের ভক্তরা রয়েছেন তারা কিন্তু এই জশ্নুল জুলুসে অংশ নিয়েছেন। তারা যেটি বলছেন যে আজকে যেমন নবীজির আগমনী দিন তেমনি ইন্তেকাল করেছেন এই দিনে, তবে তার আগমন না হলে এই দুজাহান সৃষ্টি হতো না। যার ফলে এই আগমনকে ঘিরে আসলে রাসূলুল্লাহর যে আদর্শ শিক্ষা সেটি সবার মাঝে ছড়িয়ে দিতে কিন্তু এই প্রতি বছরের মতো এবারও এই জশ্নুল জুলুসের আয়োজন করা হয়েছে, যেখানে হাজারো মানুষ কিন্তু এখানে অংশ নিয়েছেন। এই বর্ণাঢ্য যে র্যালি, সেই র্যালিটি কিন্তু শম্ভুগঞ্জের লালকুঠি দরবার শরীফ থেকে শুরু হয়েছে, যেটি এই মুহূর্তে প্রদক্ষিণ করছে পাটগুদাম ব্রিজ মোড়। এরপর র্যালিটি রেলির মোড়, 0 পয়েন্ট, টাউন হল, গাঙ্গিনাপাড় হয়ে কিন্তু আবারও যেখান থেকে শুরু হয়েছিল লালকুঠির দরগা শরীফ, সেখানে গিয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে এবং সেখানে রাসূলুল্লাহর যে জীবন আদর্শ সেটি নিয়ে কিন্তু আলোচনা করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যানবাহন, ট্রাক, অটোরিকশা, পায়ে হেঁটে মানুষ আজকের এই জশ্নুল জুলুসে অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের আসলে যে আজকে বিশ্বনবীর আগমন ঘটেছে এই দিনটিতে, তার যে আদর্শ, তার যে শিক্ষা এবং তিনি যে বার্তা ছড়িয়েছেন বিশ্ব মুসলিম জাহানে, আসলে বিশ্ববাসীর কাছে সেই বার্তা মানুষের মাঝে, ধর্মপ্রাণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এই জশ্নুল জুলুসের মধ্য দিয়ে আসলে তারা সেই বার্তা, রাসূলুল্লাহর যে বার্তা আসলে পৌঁছে দিতে চান। তো এই র্যালিটি পুরো নগরী প্রদক্ষিণ করবে, প্রদক্ষিণ করে আবারও সেই দরবার শরীফে গিয়ে শেষ হবে। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। এই মুহূর্তে কিন্তু আওলাদে রাসূল সৈয়দ সাবির শাহকে বহনকারী যে কাছে ঘেরা যে গাড়ি, সেটি এই মুহূর্তে কিন্তু খানকা শরীফ থেকে বের হচ্ছে। এই মুহূর্তে তিনি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন করার পর আমরা গাড়িটি দেখতে পাচ্ছি, সেখানে আওলাদ রসুল এই যে সাবির শাহ
কাসেম শাহ এবং আহমেদ শাহ তিনজনকে আমরা দেখতে পাচ্ছি সেই কাছাকাছি গাড়িটি, সেটি যখন এখান থেকে বের হবে তখন লাখো মানুষের জমায়েত হবে। আপনারা দেখতে পাচ্ছেন, সামনের দিকে দেখানোর চেষ্টা করি। এখানে আজকে যে র্যালি, এই বর্ণাঢ্য যে র্যালি, এখানে লাখো মানুষ, তারা 20 থেকে 30,000 মানুষ, লাখো মানুষের জমায়েত হবে। নগরীর যে 2 নম্বর গেট, 16 শহর, মুরাদপুর এবং জিসি মোড়ে এখানে শেষ হবে। আপনাকে জানিয়ে রাখি, বিশ্বনবীর ওফাত অর্থাৎ জন্মদিন এবং ওফাত উপলক্ষে এই প্রতি বছরও কিন্তু আঞ্জুমান রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে এই বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। যেটি এবারে 54তম র্যালি বলা হচ্ছে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসেছেন। তবে এবারে বার্তা থাকবে যে দেশে বিভিন্ন যে অস্থিরতা চলছে সেটির জন্য দোয়া কামনা করা হয়েছে, দেশ যেন শান্তি থাকে সেই বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনের যে মানুষ যারা নির্যাতিত লাঞ্ছিত হচ্ছে তাদের জন্য সে ফিলিস্তিন দেশকে স্বাধীনের জন্য দোয়া করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, এই কিছুক্ষণ আগে কিন্তু এখানে সংবাদ সম্মেলন হয়েছে। সেখান থেকে কিন্তু এই সংবাদ সম্মেলনের পর কাছাকাছি গাড়িটা নিয়ে এখন বের হচ্ছে খানকা শরীফ থেকে। এখন মুরাদপুর 2 নম্বর গেটে গিয়ে সেখান থেকে মূল 10 জুলুসের র্যালি বের হবে। আমরা দেখানোর চেষ্টা করি সেই কাছাকাছি মানুষ এখানে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ স্লোগানে মুখরিত হচ্ছে পুরো খানকা শরীফ। এখানে রাস্তার 2 পাশে হাজার হাজার মানুষের জমায়েত এবং পতাকা, ইসলামী ঝান্ডা এবং যে গাউসিয়া কমিটির যে পতাকা সেটি নিয়ে কিন্তু নানা স্লোগান দিচ্ছে হাজারো মানুষ। এটি যখন মূল সড়কে যাবে অর্থাৎ মুরাদপুরে, সেখানে লাখো মানুষ অপেক্ষা করছে এই গাড়িটি দেখার জন্য এবং আওলাদ রসুল আল্লামা সাবির শাহকে দেখার জন্য লাখো মানুষ অপেক্ষা করছে। এবং যে আঞ্জুমান রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে যে আয়োজনটি করা হচ্ছে সেটি হচ্ছে এবারের 54তম। আমরা একটু যে এই পতাকা খচিত একটু দেখানোর চেষ্টা করি, যেখানে মানুষের ঢল নেমেছে, হাজারো মানুষের, লাখো মানুষের ঢল নামবে কিছুক্ষণ পর। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায়, এই মুহূর্তে কিন্তু এই বর্ণাঢ্য র্যালিটি আওলাদ রসুলকে নিয়ে বর্ণাঢ্য র্যালি বের হচ্ছে এবং কিছুক্ষণ পরে গিয়ে নগরীর মুরাদপুরে গিয়ে এটি আজ থেকে বড় র্যালি বের হবে। তবে 4 থেকে 5 কিলোমিটার সড়ক ঘুরে এখানে এসে শেষ হবে। তো এই ছিল আমাকে সর্বশেষ তথ্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মবার্ষিকী সেটি আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেশ বিশাল আয়োজন করা হয়েছে, আলোচনা সভা এবং তার র্যালি। আমি একটু দেখাতে চাই, সেটি হচ্ছে এখানে আঞ্জুমানে রহমানিয়া মাইনিয়া মাঝ ভান্ডারিয়ার উদ্যোগে এখানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং সম্মেলনের আগেই যে যশোরের জুলুস অর্থাৎ বর্ণাঢ্য যে র্যালি অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে যে র্যালি, সেই র্যালি শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। আমরা জানতে পেরেছি সোহরাওয়ার্দী উদ্যান থেকে র্যালিটি বের হয়ে ঠিক দোয়েল চত্বর দিয়ে সার্ক ফোয়ারা হয়ে একেবারে হাইকোর্টের সামনে দিয়ে আবারও সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হবে। তো সব মিলে এখানে বলা যায় যে এখন পর্যন্ত আসলে হাজার হাজার যেই ভক্ত তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, যারা আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়ার যারা ভক্ত রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা মিছিলের যে প্রস্তুতি, এখানে বর্ণাঢ্য র্যালি যে প্রস্তুতি, সেই র্যালির প্রস্তুতি তারা নিয়েছেন। মূলত যশনে জুলুস গত বেশ কয়েক বছর ধরে এটি আসলে চলে আসছে এবং যশন শব্দ একটি ফার্সি শব্দ এবং এর অর্থ হচ্ছে এর অর্থ হচ্ছে যে এখানে র্যালি করা অর্থাৎ বর্ণাঢ্য যশনের জুলুস অর্থাৎ বর্ণাঢ্য র্যালি যে আয়োজন, সে র্যালি করাই মূলত এখানে বোঝানো হয়েছে। যশন ফার্সি শব্দ এবং জুলুস হচ্ছে আরবি শব্দ, দুটো মিলিয়ে আসলে অর্থ দাঁড়ায় এটি বর্ণাঢ্য র্যালি। তো বর্ণাঢ্য র্যালি বলতে এখানে যা বোঝায় বিভিন্ন রঙিন পতাকা সহ এবং বিভিন্ন ধরনের কালেমা সম্বলিত যে ঝান্ডা, সেই ঝান্ডা নিয়ে এখানে তারা এসেছেন এবং যে র্যালির যে প্রস্তুতি, সেই র্যালির প্রস্তুতি তারা নিচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই র্যালি শুরু হবে এবং সেই সর্বশেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আসলে তারা নিচ্ছেন এখানকার যারা আয়োজক তারা রয়েছেন। তো আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাঝ ভান্ডারি যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে এখানে যে আলোচনা সভা, সেই আলোচনা সভার আয়োজন তারা করেছেন এবং আলোচনা সভার আগে যে বর্ণাঢ্য র্যালি, সেই বর্ণাঢ্য র্যালি তারা করবেন এবং তার পরে এখানে বিভিন্ন যে বক্তা রয়েছেন তারা বক্তব্য দেবেন। এর মাধ্যমেই এই যে আজকের 12ই রবিউল আউয়াল যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সম্পন্ন হবে। তো এই ছিল
সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার হাতে সব শেষ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নের জুলুসের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে, এর আগে ছিলাম চট্টগ্রামে এবং এর আগে ময়মনসিংহে। রাজবাড়ীতে মাজারে হামলা ও সংঘর্ষের সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে গোয়ালন্দঘাট থানায় পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতনামা 3 থেকে 3,500 জনকে আসামি করে এই মামলাটি হয়। এদিকে ঘটনার পর থেকে মাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর নুরাল পাগলের মাজারে তৌহিদি জনতার ব্যানারে হয় বিক্ষোভ। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এ বিষয়ে সবশেষ জানাতে রাজবাড়ী থেকে এখন যুক্ত হচ্ছেন রিপোর্টার আশিকুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নুরাল পাগলের এই দরবার শরীফটি প্রতিদিন শত শত ভক্তের পদচারণায় মুখরিত থাকতো, কিন্তু গতকাল তৌহিদি জনতার ব্যানারে এই দরবার শরীফে হামলার পর এখানে একেবারে শুনশান নীরবতা বিরাজ করছে। আমি একটু ক্যামেরার সাহায্যে দেখাতে চাই, এখানে গতকাল উৎসুক জনতা হামলা করে, তৌহিদি জনতার ব্যানারে হামলা করে বিক্ষুব্ধ জনতা, এবং তাদের একটি অভিযোগ ছিল যে নুরুল হক ওরফে নুরাল পাগল, তিনি নিজেকে ইমাম মাহদি দাবি করতেন। তিনি গত 23 আগস্ট মৃত্যুবরণ করার পর তার এখানে কবর দেওয়া হয় 12 ফুট উঁচুতে, সমতল থেকে 12 ফুট উঁচুতে, এবং কাবা শরীফের আদলে সেই কবরটি রং করা হয়। এই বিষয়টি নিয়েই বেশ কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল, এবং এই উত্তেজনার পরই কালকে গলন্দে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় তৌহিদি জনতা, এবং এই বিক্ষোভ সমাবেশের পরেই এখানে আসছে তৌহিদি জনতার ব্যানারের বিক্ষুব্ধ জনতা। তারা এখানে আসার পর এই মাজারের ভেতরে যারা নুরাল পাগলের ভক্তবৃন্দ ছিল তাদের সঙ্গে এখানে হামলা হয় তৌহিদি জনতার, সংঘর্ষের ঘটনা ঘটে, এবং সংঘর্ষের পরেই এখানে নুরাল পাগলের যে কবরটি ছিল সেই কবরটি থেকে তার মরদেহ তুলে মহাসড়কের উপরে নিয়ে পুড়িয়ে ফেলা হয়, এবং এরপর থেকেই কিন্তু এখানে এই শুনশান নীরবতা বিরাজ করছে। আমরা দেখতে পেয়েছি যে 2-1 করে উৎসুক জনতা এখানে ভিড় করছে দেখার জন্য, এখানে কি ঘটছে সেই বিষয়গুলো দেখার জন্য। এবং সর্বশেষ তথ্য অনুযায়ী পুলিশ যেটি বলছে যে গতকাল এই যে হামলা বা সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণ করার সময় পুলিশের উপরে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় 10 থেকে 12 জন পুলিশ সদস্য আসলে আহত হন, এবং তাদের 2টি গাড়িও ভাঙচুর করা হয়। এই পুলিশের উপরে হামলা এবং গাড়ি ভাঙচুরের যে ঘটনা, এই ঘটনায় এখন পর্যন্ত গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় 3000 থেকে 3500 জনকে আসামি করা হয়েছে। এছাড়া এই যে দরবার শরীফে যে হামলা, এই হামলার ঘটনায় আলাদা মামলা দায়ের করা হবে বলে আমাকে গোয়ালন্দঘাট থানার ওসি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে সর্বশেষ। নুরাল পাগলার মাজারে হামলার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজবাড়ীর গোয়ালন্দে। জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় এখনও থমথমে রাজধানীর কাকরাইল এলাকা। আর এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। আসলে গতকালকে ঘটনার পর থেকে আজকে সকাল থেকেই আমরা যেটা এই কাকরাইলের যে জাতীয় পার্টির কার্যালয় রয়েছে সেখানে যেটি দেখতে পাচ্ছি, আসলে যদিও থমথমে অবস্থা রয়েছে, তবে সকাল থেকেই আসলে জাতীয় পার্টির কোনো নেতা, সিনিয়র নেতা এখানে আসেননি। এখানে যারা কাজ করেন অর্থাৎ কর্মী রয়েছেন তারা কিন্তু এখানে 2-1 জন আসছেন, এবং তারা বিল্ডিংটি সামনে যে জায়গাগুলো ছিল সেগুলো পরিষ্কার করছে। তবে গতকালকের যে চিত্র ছিল, অর্থাৎ আগুন লাগানোর পরে এবং হামলা করার পরে যে চিত্র ছিল সেই অবস্থানই কিন্তু এখানে রয়েছে। তবে আমি কিছুক্ষণ আগেই এই জাতীয় পার্টির যে দপ্তর সম্পাদক রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানালেন যে যেহেতু আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী, তাদের একটি কর্মসূচি তারা বিকালের দিকে রেখেছেন। আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনাদের ভাঙচুর বা অগ্নিসংযোগের পরে এই রিলেটেড কোনো তাদের কোনো কর্মসূচি রয়েছে কিনা। তিনি আমাদেরকে যেটি জানান যে আপাতত আজকে আসলে যখন ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানটি হবে তখন আসলে তারা নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা দিতে পারেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা দেখেছি এই জায়গাটিতে যেন
আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু বেশ কিছু সংখ্যক পুলিশ সদস্য এখানে উপস্থিত রয়েছে। আপনি জানেন যে গতকালকে যখন আসলে দ্বিতীয়বারের মতো এই জায়গাটিতে আগুন দেওয়া হয় তখন কিন্তু এখানকার নেতাকর্মীরা কিন্তু উপস্থিতি ছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি যে 2 জন পথচারীও কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলিবিদ্ধ যারা হয়েছেন তারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে তারা ট্রিটমেন্ট নিচ্ছে। তবে এখন অবস্থা পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে, তবে নেতাকর্মীরা ধীরে ধীরে 2-1 জন আসছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে জাতীয় পার্টির যে কার্যালয় তার সামনে থেকে সবশেষ। জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুরের পর এখন কি অবস্থা, সে ঘটনা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কাকরাইলে। ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে ইতিবাচক, তবে নানা শর্তের বেড়াজালে দেখা দিয়েছে সংশয়। এনসিপির দাবি, জাতীয় নির্বাচনের আগে নতুন সংবিধান প্রণয়নে হতে হবে গণপরিষদ ভোট। জামাত বলছে নির্বাচনের আগে সমাধান হোক গণপরিষদ ইস্যুর। যদিও দল দুটির কোনো দাবিরই যৌক্তিকতা দেখছে না বিএনপি, বরং নানা ইস্যু তৈরি করে নির্বাচন পেছানো আর বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। দেখব হাসান ওয়ালির রিপোর্ট। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আর যেন কোনো শাসক স্বৈরাচার হয়ে উঠতে না পারে, এজন্য দাবি উঠে নতুন সংবিধানের। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে হাঁটেনি। তারা সংবিধান প্রণয়নের পরিবর্তে সংস্কারের পথ বেছে নেয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনাও তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন, যা পরিচিত জুলাই সনদ নামে। ঐকমত্য কমিশনের সংবিধান সংস্কার আলোচনায় তৎপর ছিল এনসিপি। যদিও রাজনীতির মাঠে নতুন সংবিধান নিয়েও সোচ্চার দেখা গেছে দলটিকে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর তাদের তরফ থেকে আবারও জোরে সোরে উঠেছে নতুন সংবিধানের দাবি, যা বাস্তবায়নে লাগবে গণপরিষদ নির্বাচন। এই দাবিতে সারা দেশে জনমত তৈরি করছে দলটি। শুরুতে শুধু গণপরিষদের দাবি থাকলেও এনসিপির এখনকার প্রস্তাবনা রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে একই সঙ্গে জাতীয় সংসদ এবং গণপরিষদ নির্বাচনের, যার ব্যাখ্যা দিলেন দলটির এই নেতা। আমাদের পক্ষ থেকে বারবার বলেছি আমরা গণপরিষদ নির্বাচন, বিএনপির পক্ষ থেকে শুধু জাতীয় নির্বাচনের কথা বলা হয়েছে। কিন্তু এটা যদি রাজনৈতিক দলগুলো একটি বোঝাপড়ায় আসতে পারে, সেক্ষেত্রে একটা নির্বাচনকেই দুটির মর্যাদার অনুষ্ঠিত হতে পারে। ঐকমত্য কমিশনে দীর্ঘদিন যে আলাপ আলোচনা হয়েছে, গণপরিষদের বলা চলে যে একটা কাজ কিন্তু এই ঐকমত্য কমিশনের মাধ্যমে এগিয়ে আসছে। গণপরিষদ নিয়ে আলোচনায় বসতে রাজি জামায়াত। দলটির এই নেতা বলছেন, সরকারের প্রতিশ্রুত সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের আগেই দাবি দেওয়ার সমাধান চান তারা। গণপরিষদের ব্যাপারে দাবি করি নাই, তবে এগুলো আলোচনা হইতে পারে। আমাদের কথা হলো সমাধান দরকার। সরকার যেভাবে বলেছে, সরকারের প্রধানমন্ত্রী যেভাবে ইতিহাসে সেরা নির্বাচন করব, সেটা আমরা আশা করি। তো সেই জন্য আলোচনা হইতে পারে। গণপরিষদ নির্বাচনে যৌক্তিকতা দেখছে না বিএনপি। এটিকে নির্বাচন পেছানো এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। গণপরিষদ তখনই হয় যখন কোনো দেশের নতুন করে শাসনতন্ত্র তৈরি করতে হয়। তা আমার শাসনতন্ত্র আছে, তো এগুলো হচ্ছে কুতর্ক, যাতে নির্বাচনটা না হয় এবং যত দেরিতে হবে তত দেরিতে তত দেশের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। 70 সালে নির্বাচনে জয়ী নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে স্বাধীনতার পর 1972 সালে গঠিত হয় দেশের প্রথম এবং একমাত্র গণপরিষদ। 8 মাসের ব্যবধানে যারা প্রণয়ন করে সংবিধান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ভরা মৌসুমেও সাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশ কক্সবাজার উপকূলের জেলেরা। লোকসানে ট্রলার পাঠাচ্ছেন না মালিকরা, বেড়েছে অবৈধ ট্রলিং বোটের দৌরাত্ম্য। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। দুদিন পরই ডাকসু নির্বাচন, কাল শেষ হচ্ছে প্রচারণা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার বাকি আর মাত্র একদিন, রোববার অর্থাৎ আগামীকাল রাত 12টা পর্যন্ত এই প্রার্থীরা প্রচারণার সুযোগ পাবেন। সেক্ষেত্রে প্রচারণার কিন্তু ঠিক শেষ মুহূর্ত বলা যায়। যদিও আজ পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি, পাশাপাশি শনিবার হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি ক্যাম্পাসে কম, কিন্তু যদি বলতে যাই যে যারা প্রার্থী তারা কিন্তু বেশ কয়েকদিন ধরেই তাদের যে প্রাণান্তকর চেষ্টা শিক্ষার্থীদের কাছে পৌঁছানো এবং তাদের যে নানা ইশতেহার তুলে ধরা, সেটিতে কিন্তু তারা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং শেষ মুহূর্তে এসে সেটি আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে। তারা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন, হলগুলোতে যাচ্ছেন, পাশাপাশি ক্লাস পরীক্ষার ফাঁকে কিন্তু একাডেমিক যে ভবনগুলো রয়েছে সেই খোলার দিনগুলোতে কিন্তু তারা ক্লাসের দিনগুলোতে সেই একাডেমিক ভবনে যাচ্ছেন এবং আড্ডার যে কেন্দ্রস্থল যেগুলো রয়েছে সেন্ট্রাল লাইব্রেরির সামনে, হলপাড়া সহ নানা স্থানে যে জায়গাগুলোতে শিক্ষার্থীরা সাধারণত আড্ডা জমান, সেই জায়গাগুলোতে কিন্তু শিক্ষার্থীদের কাছে সেই প্রার্থীরা যাচ্ছেন এবং তারা তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তুলে ধরছেন। যদি বলতে যাই এবারের ডাকসু নির্বাচনটি একটু বিশেষ, কারণ হচ্ছে প্রতিটি ছাত্র সংগঠনই কিন্তু তাদের যে প্রতিশ্রুতি সেটি তুলে ধরতে পারছে এবং প্রচারণায় নানাভাবে যে বাধা সৃষ্টি হতো আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি, সেই জায়গায় তারা কিন্তু নির্বিঘ্নে তাদের যে প্রচারণা সেই প্রচারণাটা কিন্তু তারা চালাচ্ছেন এবং এখনও পর্যন্ত ভোটের মাঠে সুষ্ঠু পরিবেশ আছে, স্বাভাবিক পরিবেশ আছে, এমনটি কিন্তু বলছেন প্রতিটি ছাত্র সংগঠনের যারা প্রার্থী হয়েছেন তারা। এবং শেষ মুহূর্তে আসলে যে তীব্র প্রতিযোগিতা সেটি দেখার অপেক্ষায় শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীরা এই প্রার্থীদের মধ্য থেকেই তাদের যে প্রতিনিধি সেটি বেছে নেবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের সর্বশেষ খবরাখবর। ডাকসু নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দেখছেন সময় সংবাদ, সঙ্গী থাকুন। সময় সংবাদ। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। বাংলাদেশি কর্মকর্তার বেতন যেখানে 1 লাখ টাকা, একই পদে ভারতীয় কর্মকর্তার বেতন সেখানে 25 লাখ। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে এমন বৈষম্যের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্ট। এর পরপরই অভিযানে নেমে বেতন বৈষম্য, ভারতীয় আধিপত্য সহ নানা অনিয়মের প্রমাণ পায় দুদক। নির্মাণকালের চুক্তিতে অসঙ্গতি সহ নানা অনিয়ম খতিয়ে দেখতে অনুসন্ধানে নামছে সংস্থাটি। তাসলিম তৌহিদের রিপোর্ট। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ভারত বাংলাদেশের কয়লাভিত্তিক যৌথ প্রকল্পটি সুন্দরবনের কাছে হওয়ায় শুরু থেকেই ছিল সমালোচনার কেন্দ্রে। গত জুনে আইনজীবী সালেকুজ্জামান সাগর একটি রিট করেন হাইকোর্টে। তার অভিযোগ, একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ারের বেতন যেখানে 1 লাখ টাকা, সেখানে একই পদে ভারতীয় ইঞ্জিনিয়ার পাচ্ছেন 25 লাখ। এছাড়া উচ্চ পদে ভারতীয়দের প্রাধান্য, বিশেষ ধর্মের লোকজনকে বাড়তি সুবিধা দেওয়া সহ নানা অনিয়মের কথাও উল্লেখ করা হয়। রিটের শুনানিতে আদালত বিদ্যুৎ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করে। ট্যাক্স কেটে ওরা 1 লাখ টাকা পাচ্ছে। সমপর্যায়ের একজন ইন্ডিয়ান এমপ্লয়ি, তারা কিন্তু মিনিমাম 25 লাখ টাকা পাচ্ছে। সো এটা চরম বৈষম্য না? এর পাশাপাশি তারা যেটা পাচ্ছে, তারা প্রতি মাসে প্রত্যেকটা এমপ্লয়ি ইউএসডি ডলার 4500 ক্যাশ হিসেবে পাচ্ছে। রুল জারির পরপরই রামপালে অভিযান চালায় দুদক। সম্প্রতি পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের নিজস্ব নীতিমালা থাকলেও ভারতীয় কর্মকর্তাদের বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী একজন বিদেশি কর্মকর্তার বিপরীতে 20 জন দেশি কর্মকর্তা থাকার কথা থাকলেও বাংলাদেশিদের অদক্ষতার অজুহাত দেখিয়ে এ নিয়ম মানা হচ্ছে না। এর ভিত্তিতেই অনুসন্ধানের সুপারিশ করেছে অভিযানকারী দল। কর্মকর্তা কর্মচারী নিয়োগে বৈষম্য, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন মালামাল লুটপাট পূর্বক বিক্রয় সহ নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি এনফোর্স করে। এই এনফোর্স টিম অভিযানের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে ইতিমধ্যে প্রতিবেদন দাখিল করেছে। তবে এসব বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি রামপাল কর্তৃপক্ষ। তাদের দাবি, বেতনের তারতম্য থাকলেও তা অস্বাভাবিক নয়, আর সবকিছুই হচ্ছে নির্মাণকালের যৌথ চুক্তির ভিত্তিতে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. সময় সংবাদে আরও থাকছে। 2 ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ হামাসের। দখলদারদের হামলায় নিহত 51,
ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলে বাড়বে জটিলতা, মন্তব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বছরে নেওয়া হয় 5টি প্রকল্প, খরচের পরিমাণ অন্তত 700 কোটি টাকা, কিন্তু সুফল মেলেনি ভবদহ অঞ্চলের লাখ লাখ মানুষের। নানা অনিয়ম আর একের পর এক প্রকল্পের ব্যর্থতায় আশাহত যশোরের দুঃখ ভবদহ। তবে চলতি বছর নদী খননের মাধ্যমে স্থায়ী সমাধানের পথ খুঁজছে স্থানীয় প্রশাসন। ভবদহ নিয়ে আল আমিন তুষারের 3 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। ছবি তুলেছেন মোবারক শুভ এবং সোহেল কোরেশি। একসময় ভবদহ থেকে বারোহাটি বয়ে চলা এই নদীটির প্রস্থ ছিল 1.5 থেকে 200 মিটার, কিন্তু এখন সেটি নেমে এসেছে মাত্র 15 থেকে 20 মিটারে, আর গভীরতা মাত্র 3 থেকে 5 ফুট। একই অবস্থা ভবদহ অঞ্চলের অন্য সব নদ নদীরও। এতে প্রায় প্রতি বছরই নদীর দুকুল ছাপিয়ে প্লাবিত হয় সমতল। যেখানে সাধারণত সেচ দিয়ে ভূগর্ভস্থ পানি তুলে চাষাবাদ করা হয়, সেখানে এ অঞ্চলের কৃষকদের ফসল বাঁচাতে জমি থেকে পানি সরাতে ব্যবহার করতে হয় বৈদ্যুতিক পাম্প। ছেলে ফেলে নিয়ে যে কি বক করতে আছে তো বলা যাবে না। ভ্যান খাবো না তো কি খাবো? কেউ দুটো চাল মাইল দিচ্ছে। প্রত্যেক বাড়ি উঠোনে হাঁটু জল, বাথরুম টুম তো কোনো কিছুই তো চেতনা নেই। নানান সময়ে লাল ফিতার দৌরত্ব এবং স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসন হয়নি। 10 বছর ধরে আমাদের এই পানিতে ভোগান্তি খাতে হচ্ছে। পানিতে আমরা থাকতে পারছি না, শাক পোকামাকড়। তা আমরা রাস্তা ধারে আইসি, বাড়ি বাড়তে থাকি, হানি বাড়তে থাকি। পানিটা যদি মেশিনটা না চাষা হয় তাহলে 12 মাসই থেকে যাবে। 1981 সালের পর থেকেই মূলত এই জলাবদ্ধতার শুরু। 21টি জলকপাটের মধ্যে 18টিতে পলি জমে বন্ধ হওয়ায় এখানকার নদীগুলো নাব্যতা হারিয়েছে। টিআরএম প্রকল্প বাদ দিয়ে 2022 সালে এখানকার এই স্লুইস গেটগুলোর পাশেই পাওয়ার পাম্প বসায় পানি উন্নয়ন বোর্ড। সেচ প্রকল্পের আওতায় এই পাওয়ার পাম্পগুলো বসানো হয়, তবে এখানকার এলাকাবাসী বলছেন তেমনভাবে সব পাওয়ার পাম্পে কোনো কাজ হচ্ছে না। স্থানীয় পরিবেশবাদী এবং সমাজসেবীরা বলছেন, জরুরি ভিত্তিতে আমডাঙ্গা খাল সংস্কারের কাজ, নদী খনন এবং পরিকল্পিত জনবান্ধব টিআরএম বাস্তবায়ন না করা গেলে এই জলাবদ্ধতা পিছু ছাড়বে না। পানি নিয়ে যে ব্যবসা এখানে হয়েছে সেটা মেনে নেওয়ার মতো না। যদি কোনো দালাল চক্রের হাতে এই কাজটা দেওয়া হয় তাহলে আমাদের পানি সরা যেমন তেমন আরও আমরা বিপাকে পড়ব। আমডাঙ্গা খালকে বর্ধিত করে এই ভবদহের যে টেকা নদীর সাথে সংযোগ দিতে হবে। পানি কোনো মতে যা আসা শুরু করলে পানিও নিজেই তার জায়গা তৈরি করে নেবে। স্থানীয় প্রশাসন বলছে, অনিয়ম ঠেকাতে এবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে প্রকল্প। যদিও নদী রক্ষা কমিশনের প্রধান সমন্বয়কারী জেলা প্রশাসক নিজেই বলছেন, ভৌগোলিক কারণে অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান বেশ কঠিন। IWM যেটা ফিজিবিলিটি স্টাডি করতেছে, এটারও আমরা যেটা ধারণা করতেছি নভেম্বর-ডিসেম্বরের ভিতর তাদের একটা সাজেশন আমরা পেয়ে যাব। হরি, টেকা, বুড়ি সেপ্টেম্বর থেকেই এই নদীগুলো আমরা খননের কাজ আমরা করতে পারবো। কোনো জায়গায় 3 মিটার, কোনো জায়গায় 4 মিটার, কোনো পর্যন্ত 7 মিটার পর্যন্ত আমাদের নদীর গভীরতা থেকে ডাউন আছে। বাজে সব অভিজ্ঞতা ভুলে ভুক্তভোগীদের চাওয়া, এবার অন্তত প্রযুক্তিগত ব্যর্থতা আর আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে আলোর মুখ দেখবেন তারা। আল আমিন তুষার, সময় সংবাদ, যশোর। সময় সংবাদ। ভরা মৌসুমেও সাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, আর এতে হতাশায় দিন কাটছে কক্সবাজার উপকূলের জেলেদের। একদিকে সংসার চালাতে হিমশিম অবস্থা, অন্যদিকে লোকসান হওয়ায় মালিকরাও সাগরে পাঠাচ্ছে না ট্রলার। এই অবস্থায় সমুদ্রে বেড়েছে অবৈধ ট্রলিং বোটের দৌরাত্ম্য। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ইলিশ শিকারের ভরা মৌসুমে কক্সবাজার শহরের 6 নম্বর ঘাটে মুখ ভার করে বসে আছেন জেলে নূর হাসান। গেল 3 মাসে অন্তত 10 বার সাগরে গেলেও পাননি কাঙ্ক্ষিত ইলিশ। প্রতিবারই ফিরে আসতে হয়েছে মাত্র 100 থেকে 200 ইলিশ নিয়ে, অথচ প্রতিবার সাগরে যেতে খরচ হয় প্রায় 4 লাখ টাকা। যখন সাগরে বুটটা যায়, বাজার খরচা উড়াতে আল্লাহ আল্লাহ করে ডাকে, বাজার খরচা উড়াতে পারে না। নূর হাসান একা নন, একই হতাশা উপকূলের অসংখ্য জেলের। ক্রমাগত লোকসানের কারণে ট্রলার মালিকরা সাগরে পাঠাচ্ছেন না লাখ টাকা খরচ করে তৈরি করা নৌযান। জেলেদের দাবি, এতে সমুদ্রে প্রতিনিয়ত বাড়ছে ট্রলিং বুট নিয়ে অবৈধভাবে মাছ শিকার। বাংলাদেশে আমার মনে হয় মৎস্য সম্পদ বেশি দিন টিকতে পারবে না। প্রতিনিয়ত আমরা ধার দেনার মধ্যে আছি। এদিকে সরবরাহ কম হওয়ায় চড়া বাজার। বর্তমান এই বছরে এসে কক্সবাজারের অবস্থা ভালো না, ইলিশ নেই বললে চলে। পুরা পল্টন মিলে 400-500 ইলিশ
এগুলো নেওয়ার জন্য সবাই মানুষকে ঘিরে ধরছে। চলতি অর্থ বছরে আগস্ট পর্যন্ত কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ এসেছে 267 মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক কম। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। গাজায় বন্দী থাকা 2 ইসরায়েলি নাগরিকের ভিডিও প্রকাশ করেছে হামাস। একই সময় ইসরায়েলি সেনারা গাজার একটি ঘনবসতিপূর্ণ অঞ্চলে বিমান হামলা চালিয়ে বহুতল ভবন ধ্বংস করেছে। নেতানিয়াহু বাহিনীর হামলায় ফিলিস্তিনে একদিন অন্তত 50 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 7 জন শিশু। অবরুদ্ধ গাজার ঘনবসতিপূর্ণ একটি অঞ্চলে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ধুলোয় মিশে যায় 2টি বহুতল ভবন। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় নেতানিয়াহু বাহিনীর বর্বর হামলায় একদিনেই নিহত হয় অর্ধশতাধিক ফিলিস্তিনি। এমনকি ত্রাণ আনতে গিয়েও রেহাই পাচ্ছেন না কেউ। চলমান হামলার মধ্যে স্থানীয় সময় শুক্রবার ইসরায়েলি জিম্মিদের ভিডিও প্রকাশ করে হামাস। 3.5 মিনিটের ভিডিওটিতে দেখা যায় ইসরায়েলের সামরিক অভিযান থেকে বাঁচার জন্য অনুনয় করছেন গায়ে গিলবোয়া দালাল নামের এক ইসরায়েলি বন্দী। এ সময় তিনি জানান আরো বেশ কয়েকজন বন্দীর সঙ্গে আটকে রাখা হয়েছে তাকে। 2023 সালের অক্টোবরে হামাস 251 জনকে অপহরণ করে, যাদের মধ্যে বর্তমানে 20 জন বেঁচে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক কূটনীতিক পর্যায়েও চাপ বাড়ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিকভাবে জটিলতা বাড়াবে এবং যুদ্ধবিরতি কঠিন হয়ে পড়বে। তবু ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়াম এই মাসে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে, যা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, বিশ্বনবীকে স্মরণে সারা দেশে বর্ণাঢ্য আয়োজন। চট্টগ্রামে ঐতিহ্যবাহী জশ্নে জুলুসে হাজারো মানুষের ঢল, মুসলিম উম্মার শান্তি কামনা। রাজবাড়ীর গোয়ালন্দে মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা 3 থেকে 3,500 জনকে আসামি করে পুলিশের মামলা। এখনো এলাকায় থমথমে পরিবেশ, নিরাপত্তা জোরদার। এবং জাতীয় নির্বাচন নিয়ে নানা শর্ত দলগুলোর, গণপরিষদের দাবিতে অটল এনসিপি, আলোচনায় সমাধান চায় জামাত, নতুন সংবিধানের যৌক্তিকতা দেখছে না বিএনপি। এই ছিল আমার কাছে থাকা সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়।